রহিম 2021 সালের সমাজবিজ্ঞান যারা পরীক্ষার্থী আসো 2021 সালের এইচএসসি তাদের নিয়মিত পর্যালোচনার যে ক্লাসসমূহ এই ক্লাসে তোমাদেরকে আবারও আজকে স্বাগত জানাই। আমি প্রভাষক গাজী মোহাম্মদ এনামুল হক, সমাজবিজ্ঞান বিভাগ। তো 2021 সালে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্যই এই স্পেশাল ক্লাসগুলো আমি পরিচালনা করছি এবং তোমাদের প্রায় প্রতিটি চ্যাপ্টারেরই সমস্যার সমাধানের চেষ্টা করছি। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে চলে যাই। তাহলে তোমাদের যে প্রশ্নোত্তর এগুলো রেডি করে রাখো, তোমরা তোমাদের প্রশ্নগুলো বলবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে সর্বপ্রথমে হচ্ছে নাজনীন, তোমার প্রশ্ন। একটু আরো ভালো করে বলো। সমাজের অন্যতম কাজ হলো দক্ষতার মাধ্যমে নিয়মিতভাবে সদস্য সংখ্যা বৃদ্ধি করা। আচ্ছা, এটা কোন চ্যাপ্টার? চতুর্থ অধ্যায়। কি আছে এটা, কি বিষয়টা কি? সমাজের কার্যাবলী। সমাজের কার্যাবলী। নাজনীনের যে কোশ্চেন আবার বলো, ওদের বলো, ওদের শোনাই বলো। চতুর্থ অধ্যায় সমাজের কার্যাবলী, পয়েন্ট নম্বর 4। প্রশ্ন হচ্ছে সমাজের অন্যতম কাজ হলো দক্ষতার মাধ্যমে নিয়মিতভাবে সদস্য সংখ্যা বৃদ্ধি। দক্ষতার মাধ্যমে নিয়মিত সমাজের সদস্য সংখ্যা বৃদ্ধি। এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে কিনা? তোমরা কি কোশ্চেনটা বুঝেছো? কোশ্চেন বুঝেছো? কোশ্চেন বোঝো নাই? সমাজের কাজ হচ্ছে দক্ষতার মাধ্যমে নিয়মিত সমাজের সদস্য বৃদ্ধি করা। হ্যাঁ বলো। বলো। নিয়মিতভাবে দক্ষতার সাথে সমাজের সদস্য বৃদ্ধি করা। বিবাহের মাধ্যমে যে একটা পরিবার তৈরি হচ্ছে, পরিবার থেকে সমাজের তো একটা স্তর বেড়ে যাচ্ছে বা বৃদ্ধি তো পাচ্ছে, সমাজের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে বা সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। তো এটা আমরা বলতে পারি না, ওটাও তো একটা দক্ষতার মাধ্যমেই হচ্ছে। আচ্ছা, মোটামুটি একটু সামনে এগিয়েছে, হয়তো ফুলফিল আপ হয় নাই বা বোঝাতে পারে নাই, তবে বিষয়টি তার ব্রেনে গেছে। বসো বসো নাজনীন, বসো। আর কেউ? হ্যাঁ বলো, সাদিয়া বলো। বৃদ্ধি পাচ্ছের কথা বলা হয়নি, বলেছে যে বৃদ্ধি করতে হবে। যাই হোক, এরা কিছুটা আইডিয়া আর কি করেছে। আর কেউ? তুমি? আর কেউ? মানে বিষয়টি মাথাতে হিট করেছে, কিন্তু মানে চূড়ান্তভাবে যে বোঝানো, ওই বোঝানোটা বোধহয় সম্ভব হচ্ছে না। আর কেউ? আর কেউ যদি কিছু বলতে চাও দেখো। মিলি পারবে না? তোমরা কেউ? তুমি পারবে না? আচ্ছা যাই হোক, আমরা অ্যান্সারে আসি। এখানে কোশ্চেনে বলা হয়েছে যে সমাজের অন্যতম কাজ হলো দক্ষতার মাধ্যমে নিয়মিতভাবে এর সদস্য সংখ্যা বৃদ্ধি করা। এই চ্যাপ্টারটাই হচ্ছে সমাজ সম্পর্কিত চ্যাপ্টার। তো সমাজের কাজ কি?
আচ্ছা, সমাজ কাকে বলে এটা তো আমরা জানি, যে সমাজ হচ্ছে কতকগুলো লোকের সমষ্টি যেখানে একটা উদ্দেশ্য নিয়ে মানুষ বসবাস করে। আচ্ছা, তাহলে সমাজের কাজ কি? তোমরা দেখে দেখেই বলো, কেউ বলো সমাজের কাজ কি? জনবসতি চরিতার্থ করা, হুম। সন্তান উৎপাদন এবং লালন পালন করা, হুম। তারপর পরিবারের আর্থিক চাহিদা এবং বৃদ্ধ বয়সে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা। এর মধ্যে কিন্তু অ্যান্সার চলে এসছে। প্রথমত, সমাজ মানে তো সামাজিকতা, তাই না? এখানে কোনো অভদ্রতা, অসৌজন্যতা এর কিন্তু কোনো সুযোগ নাই। তাহলে এখানে বলা হচ্ছে যে সমাজের যে কাজগুলো রয়েছে, সমাজের কাজের মধ্যে অন্যতম কাজ হচ্ছে, সে যেটা বলেছে বা বইতে পেয়েছে, সেটা হলো কি মানুষের যে যৌন চাহিদা, ওই যৌন চাহিদাটা পূরণ করা। যৌন চাহিদা কি মানুষ যেমনি তেমনিভাবে পূরণ করতে পারে? নিঃসন্দেহে একটা সিস্টেমের মাধ্যমে। সেই সিস্টেমটা কি? বিবাহ, পরিবার গঠন। তাহলে কি একটা সিস্টেম হলো, তাই না? আচ্ছা, তারপরে বিবাহ হলো, পরিবার গঠন হলো, তারপরে কাজ কি? শুধু রান্নাবাড়া করা? সন্তান জন্মদান করা। ওর কোশ্চেনে সেই সন্তান জন্মদানের একটা ইঙ্গিত রয়েছে। এখন এই সন্তান জন্মদান করার ক্ষেত্রে তোমাকে কৌশলী হতে হবে। বিষয়টা হলো এই যে মানে পয়েন্ট, দক্ষতার মাধ্যমে সমাজের সদস্য সংখ্যা বৃদ্ধি করা। দক্ষতার মাধ্যমে সমাজের সদস্য সংখ্যা বৃদ্ধি করা। তাহলে দক্ষতার মাধ্যমে এক বলতে মা ও শিশু স্বাস্থ্যটা চলে আসে ওখানে। মাকে সুস্থ রাখতে হবে, তাহলে সুস্থ বাচ্চা বলাটা ঠিক না, কিন্তু কি সন্তান বা শিশু। বাচ্চা হয় গরু ছাগলের, মানুষের কিন্তু বাচ্চা হয় না। এটা আমরা ভুল করি। তো তাহলে সন্তান প্রসব করতে হবে, তাহলে মাকে সুস্থ রাখতে হবে, তার মানসিকতা সুস্থ রাখতে হবে। তারপরে তাকে মানে সেখান থেকে তার কাছ থেকে যে সন্তান ভূমিষ্ঠ হবে, এবং ওই সন্তানকে তোমার যত্নে লালন পালন করতে হবে, সুসন্তান হিসাবে গড়ে তুলতে হবে, যাতে করে সমাজে সে উপকার হিসাবে কাজে মানে উপকারে আসতে পারে। সুসন্তান লালন করা, ওই ইঙ্গিতটাই এখানে দেওয়া হয়েছে। সমাজের সদস্য সংখ্যা তো যে কেউ বৃদ্ধি করতে পারে, ও তো কুকুর বেড়ালও করেই যাচ্ছে, নাকি করতেছে না? করে নাকি? বলো, কথা বলতে হবে তো। কুকুর বেড়ালও তো তাদের বাচ্চা প্রসব করে যাচ্ছে। তাহলে তার বাচ্চা আর মানুষের সন্তানের মধ্যে কি তফাৎ থাকবে না নাকি? তফাৎ থাকবে তো। তাহলে সেই তফাৎটা হচ্ছে কুকুর বিড়ালের বাচ্চা দিয়ে তেমন কোনো উপকার আসে না, কিন্তু মানুষের সন্তান সমাজের জন্য অনেক বেশি উপকারী। কেননা সে যদি সুসন্তান হয়, সে যদি ভালো কর্মে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে সেই প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কিন্তু পরিবারের সহযোগিতা লাগবে, তাই না? তাহলে পরিবার তাকে সুসন্তান হিসাবে যদি গড়ে তোলে, তাহলেই কিন্তু সমাজ উপকৃত হবে। ওই ইঙ্গিতটাই এখানে দেওয়া হয়েছে যে সমাজের সদস্য সংখ্যাটা হতে হবে কি দক্ষ এবং এবং দক্ষতার মাধ্যমে। এই ইঙ্গিতটা এখানে বহন করেছে, তাছাড়া তেমন কিছুই না। আর কোনো কোশ্চেন যদি থাকে? আমি কি মানে তুমি কি বিষয়টা ব্রেনে গিয়েছে? আর কিছু কোশ্চেন করতে হবে? আজকে তো কোশ্চেন করার দিন, আজকে তো আমার পড়ানোর দিন না। এই আরো একটা আছে, সমাজ মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সহায়তা করে। এখানে কি মানে ভালো দিকটা, মানে সমাজের উঁচু নিচু যে ভেদাভেদটা আছে, এই দৃষ্টিভঙ্গি, নাকি সমাজ মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সাহায্য করে?
সমাজ মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সহযোগিতা করে। অবশ্যই সেটা আমরা পজিটিভ আকারে নেব। মানে সমাজের সবাই সমান এমন টাইপের দৃষ্টিভঙ্গি। মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সহযোগিতা করে সমাজ। তো সমাজ তো আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই সহযোগিতা করে, এবং এই সমাজটাকে সেই সাবেক আমলের সমাজ ধরলে হবে না, এখন হচ্ছে আধুনিক সমাজ। আমি গতদিন একটা মিটিংয়ে গিয়েছিলাম, বাল্য বিবাহের উপর। বসো। তো সেখানে সমস্ত ফুলতলার যত স্কুল কলেজ রয়েছে তার যারা স্কুল এবং কলেজের প্রধান যারা তারা ছিল, প্রিন্সিপাল স্যারেরা ছিল, আর হচ্ছে হেডমাস্টার স্যার যারা তারা ছিল, টিএনও ছিল, মহিলা বিষয়ক কর্মকর্তা ছিল, এবং উপজেলার বিভিন্ন অফিসারেরা ছিল বাল্যবিবাহর উপরে। তো যাই হোক, ওখানে যে কোনো কায়দায় আমি একটু ফ্লোর পাই আর কি কথা বলার। তো সেখানে মানে তারা চাচ্ছে যে আমরা কিভাবে এর সমাধান করতে পারি। বাল্যবিবাহর ওদের ক্ষেত্রে মানে এই ইয়ের মধ্যে, এই বেশ কিছুদিনের মধ্যে ফুলতলাতে 240টা বাল্যবিবাহ হয়েছে। এটা হচ্ছে পত্রিকার খবর, এবং পত্রিকাতে এটা বেরিয়েছে। বাল্যবিবাহ বলতে আসলে পড়াকালীন সময়ে বিবাহকেই তো বাল্যবিবাহ বলে না। তোমাদের যদি এখন বিয়ে হয়ে যায় এটা তো বাল্যবিবাহ না, বুঝতে পারছো? 18 বছর হয়ে গেলে তো সে বিবাহের মানে আইনতভাবে সে বিয়ের উপযোগী। বাবা মা যদি বিয়ে দিয়ে দেয় সেক্ষেত্রে কারোর কিছু করার নাই, শুধু গার্ডিয়ান আর সেই ক্যান্ডিডেটেরই শুধু করার ভূমিকা থাকে। আর এই ক্ষেত্রে সমাজ কি ভূমিকা রাখতে পারে, আমার যাই হোক ওখানে কথা বলার সুযোগ হয়েছে। বিভিন্ন উদাহরণ দিয়েছি, আমার কলেজের বিভিন্ন উদাহরণ দিয়েছি আমি ওখানে, দিয়ে আমি বলেছি যে এইটাই যে মূলত এখানে শিক্ষকরা কী বা ভূমিকা রাখতে পারে। সেখানে আমি তুলে ধরেছি যে একজন অভিভাবক, সে দেখা গেল যে মেয়েটাকে মানে অনেকখানি নিরাপত্তাহীনতায় ভুগতেছে মেয়েকে নিয়ে। কি ধরনের নিরাপত্তা? রাস্তাঘাটের নিরাপত্তা আছে এটা আমি মনে করি না ব্যক্তিগতভাবে, নিরাপত্তার অভাব আছে এটা আমি মনে করি না। কারণ এখন রাস্তায় ডিস্টার্ব কি তেমন হয় আমার কিন্তু এখনও আসে না, মানে নজরে আসে নাই এই মুহূর্তে। হয়তো আগে ছিল, এবং সেটা প্রভাবটা ছিল অনেক বেশি। দেখা যাচ্ছে যে গার্লস স্কুলের সামনে এসে ছেলেমেয়েরা আড্ডা দিত, গার্লস কলেজের সামনে এসে ছেলেরা আড্ডা দিত। সেটা কি তোমরা কখনো দেখেছো? আমার তো মনে হয় না। আর ওটা যদি দেখিও তাহলে আমরা ঠেঙাই দেব। ওটা যদি আমরা দেখিও আমরা সাথে সাথে অ্যাকশান নেব, এবং তারাও সেটা জানে, সেই কারণে এখানে আড্ডাও বসে না। তাহলে তার নিরাপত্তা, বাইরের যে নিরাপত্তার অভাব এটা আমি মনে করি না, ওখানে আমি মনে করি যে অভিভাবকের অসচেতনতা। আর নিরাপত্তার অভাব বলতে যে সে যেটা বোঝে সেটা হলো মেয়ে কার সাথে ভেগে যায় কি না, এই নিরাপত্তাহীনতায় ভোগে। তাহলে ওখানে আমি তুলে ধরলাম যে একজন গার্জিয়ান সে তার ছেলে বা মেয়ে বা ভাই বোনকে বলছে যে আমি তোমাকে খাওয়াতে পারছি না, তোমাকে বিয়ে দিয়ে দিব, তোমার বোঝা আমি আর বয়ে পারছি না। তাহলে সে বোঝা হিসাবে মনে করতেছে, এবং মানে তাকে খাওয়াতে পারবে না সেই হিসাবে তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আর একটা কারণ হচ্ছে আমাদের সমাজের মেয়েরা ওই যে নিরাপত্তাহীনতাটায় ভুগছে, যে ফেসবুক মেসেঞ্জার হওয়ার কারণে প্রেম ঘটিত সমস্যাটা প্রতিনিয়ত বেড়েই চলেছে। হাই হ্যালো করতে করতে তারা
আস্তে আস্তে প্রেমে জড়িয়ে পড়ছে, দেখা গেল কার সাথে বিয়ে করতে পালিয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের শিক্ষকদের তো কোনো ভূমিকা সুযোগ নাই। এবং বিষয়টি টিএনও বেশ কয়েকবার আমার কথাটাই রিপিট করেছে। ওখানে আমি উদাহরণ দিয়েছি কয়েকটা, এবং উদাহরণের মধ্যে আমাদের কলেজের কিছু বিষয়ও ছিল। সেই ক্ষেত্রে তার বক্তব্যে সে বলেছে যে হ্যাঁ ওইটাই, যে আমরা তো আসলে আইন করে কি কিছু করা যায়, আইন করে কিছু করা যায় না। হয়তো সেই মেয়ে যদি আর্থিকভাবে অসচ্ছল হয়, তাহলে সে যদি আমার কাছে আসে, তাহলে আমি তাকে হয়তো সহযোগিতা করব, এতটুকু। কিন্তু জোর করে আসলেই কিছু করা যায় না, এটা বারবার করে ওখানে আলোচনা হয়েছে। এখন ওর যে কোশ্চেনটা ছিল নাজনীনের, সেটা হলো সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন। আমাদের যে ওখানে সেমিনারটা হলো, ওটা কিন্তু সমাজের দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন। আমরা তো গতানুগতিকভাবে বইতে যা আছে ওইটাই পড়ি। বাল্যবিবাহ হয় কেন? দারিদ্রতা, হ্যাঁ, বেকারত্ব, তারপরে অশিক্ষা, সচেতনতার অভাব, হ্যাঁ তাই না, মাদকাসক্তি, এই হেনতেন এই সমস্ত কারণ চলে আসে। এগুলো তো গতানুগতিক। কিন্তু সমাজের প্রকৃত বাস্তবতাটা তুলে ধরার, ওই ফোরামে তুলে ধরা মানে হচ্ছে কি, সমাজের যে দৃষ্টিভঙ্গি, ওই দৃষ্টিভঙ্গিটা কিছুটা চেঞ্জ করার একটা চেষ্টা, তাই না? তাহলে ওখানে গতানুগতিক কথা বলার কোনো মানেই নাই। বই পড়ে যে আমি বলবো, এটার কোনো মানে নাই। এবং বিভিন্ন জরিপে এসছে যে প্রায় 66% বাল্যবিবাহ হয়ে গেছে, যদিও পত্রিকাতে এসছে 240 জন। কিন্তু ওখানে একটা বয়স অনুসারে দেওয়া হয়েছে যে 12 থেকে 18 বছরের নিচে হয়েছে 50% বিয়ে হয়, আর 20 বছরের মধ্যে বিয়ে হয়ে যায় 66%। মানে এর পরিমাণটা অনেক বেশি। এটা বিভিন্ন গবেষণা রিপোর্টে বেরিয়ে আসছে। আবার সবগুলোই যে রিপোর্টে আসে তা তো না, তাই না? অনেক ঘটনাই কিন্তু এড়াই যায়। তো এই যে মানে সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ক্ষেত্রে মানে এই যে ভূমিকাটা, এখানে এর কিছুটা ইঙ্গিত দেওয়া হয়েছে। মানে সমাজ সবসময় চায় যে মানুষের যে দৃষ্টিভঙ্গিটা, তাহলে ওখানে কি করা হলো, কিছু ডিসিশন নেওয়া হলো। ডিসিশন নেওয়া হয়ে আবার প্রত্যেকটা স্কুল কলেজে বিভিন্ন কমিটি গঠনের ব্যবস্থাকরণ করা হলো, এবং টিচারদেরকে নজরদারিতে রাখতে বলা হলো যে একটা মেয়ে যখন আজকে ক্লাসে আসলো, কালকে আসলো না, তখন তারপরের দিন আসলে তার কাছে শুনতে হবে কি, যখন একটা মেয়ে এক সপ্তাহ ক্লাসে আসতেছে না, তখন ওখানে ওই টাইমের মধ্যে তার বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এক সপ্তাহ যখন একটা মেয়ে আসলো না কলেজে বা স্কুলে, তখন তার খোঁজ নেন যে সে এই যে 1 সপ্তাহ গ্যাপ দিল বা 2 সপ্তাহ গ্যাপ দিল, কেন দিল। তাহলে ওই সময় খোঁজ নিয়ে যদি বিষয়টা এই বিবাহ কেন্দ্রিক হয়, তাহলে আমাদেরকে রিপোর্ট করেন। রিপোর্ট করলে তাহলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব, যদি আমাদের আইনের মধ্যে থাকে। তাহলে এই যে সমাজের যে পরিবর্তন, এই পরিবর্তনের ক্ষেত্রে মানে যে ভূমিকাটা, কোশ্চেনটা আমার মনে থাকে না, বয়স হয়ে গেছে তো, এখন ওই ব্রেনের থেকে সব আউট হয়ে যাচ্ছে। বলো, সমাজ মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সহায়তা করলে, তাহলে কি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ক্ষেত্রে এটা কি এক ধরনের সহায়তা না? আমাদের যে স্কুল কলেজগুলোতে যে কমিটি গঠন করার কথা বলা হলো, শিক্ষকদের সচেতনতার কথা বলা হলো, ওটা কি কাদের জন্য? আমরা শিক্ষার্থীদেরকে মোটিভেট করা, যেটা শিক্ষার্থীদেরকে যে মোটিভেট করা। তোমাদেরকে আমি কিন্তু দেখব যে ক্লাসের পরে অন্তত 5-7 মিনিট এমনিতেই বকি, এমনি বকি না, 2-5 মিনিট। ওই মিটিংয়েই কিন্তু এই প্রস্তাবটা করা হয়েছে। আমি তো এটা পালন করি, কিন্তু টিএনও স্যার সরাসরি বলে দিলেন যে আপনারা ক্লাসের পরে 5 মিনিট তাদের সাথে এই সমস্ত মোটিভেশনমূলক কথাবার্তা বলবেন। তাহলে আমি তো তার আগের থেকে এগুলো করি সব সময়।
তার মানে আমার দৃষ্টিভঙ্গি যেটা আছে টিএনও স্যারের দৃষ্টিভঙ্গিও ঠিক সেই রকমই। তো এই যে কথাবার্তা বলা, এটা কি সমাজকে পরিবর্তন করবার একটা প্রয়াস না, যে তোমরা যেন বিপথে না যাও। তারপরে সেখানে বলা হয়েছে যে যদি আপনারা গার্ডিয়ানদেরকে মাঝে মধ্যে ডাকেন, সেখানে তাদেরকে যদি কিছু দিক নির্দেশনামূলক কথাবার্তা বলেন, তাহলে এই যে সমাজের যে পরিবর্তন, সমাজের পরিবর্তন করার ক্ষেত্রে এবং পজিটিভ পরিবর্তন করার ক্ষেত্রে সমাজের পক্ষ থেকে এগুলো ভূমিকা না, আমরা তো সমাজেরই অংশ। বুঝতে পারছো? মানে মূল থিমটা বুঝতে হবে, মূল থিমটা বুঝলে বানিয়ে লেখা যাবে। আর কোনো কোশ্চেন? হ্যাঁ বলো। কোশ্চেন একজনে থাকলে তো হবে না, কোশ্চেন চারপাশ দিয়ে করতে হবে। সমাজ বিবর্তনের ধারা, এই যে রৈখিক ধারা, এই প্রথম লাইনটায় একটি রেখাকে সোজা পথ সামাজিক পরিবর্তন অনুসরণ করে সমাজ বিবর্তনের রৈখিক ধারা অনুযায়ী, এই লাইনটাই আমি বুঝে নিয়েছি। কই স্যার, এই যে একটি রেখাকে রৈখিক ধারা, এটা কিসের অংশ? সমাজ বিবর্তনের ধারা। সমাজ বিবর্তন। একটি রেখাকে সোজা পথ সামাজিক পরিবর্তন অনুসরণ করে, হ্যাঁ, সমাজ বিবর্তনের রৈখিক ধারা অনুযায়ী। আচ্ছা, রৈখিক ধারণা সম্পর্কে আমার এই মুহূর্তে ব্রেনে আসতেছে না বিষয়টা, আমি তোমাদের এই বিষয়টা পরে জানাবো। চক্রাকার, এই রৈখিক চক্রাকার দুটাতেই সমস্যা। এটা হচ্ছে চক্রাকার বলতে হচ্ছে গোল, আর রৈখিক বলতে সোজা। এটা খুবই সহজ একটা ব্যাপার, কিন্তু এই মুহূর্তে আমার ব্রেনে জিনিসটা আসতেছে না। খুবই সহজ একটা ব্যাপার। হ্যাঁ, রাইট। আমার সাথে এই যে বিশেষ পদগুলো স্তর অতিক্রম করে চরমে পৌঁছানোর পর আবার ধাবিত হয়ে ফিরে আসে আগের জায়গায়, কেমন স্যার? মানে পেছনে ফিরে আসে। আচ্ছা বসো, ধন্যবাদ। পূজা মোটামুটি একটু এগিয়ে দিয়েছে। বললাম না, খুবই সহজ একটা ব্যাপার, খুবই সহজ একটা ব্যাপার, কিন্তু আমি দীর্ঘদিন এটা দেখি নাই বিধায় আমার খেয়াল ছিল না। আচ্ছা, তোমার, আমি তো উদাহরণের মাধ্যমেই পড়াই। তোমার দাদা দাদা বেঁচে আছে কার কার? হাত তোলো। আচ্ছা, দাঁড়াও। তোমার দাদার ছবি দেখেছো এর আগে ইয়াং বয়সে? সে মূলত কি করতেন তিনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুট মিলের প্রোডাকশন অফিসার ছিল। জুট মিলের প্রোডাকশন অফিসার ছিল। আচ্ছা, ইয়াং বয়সে তার ড্রেস কেমন ছিল? ছবিটা কেমন ছিল? ছবিটা দেখেছো? ছবি দেখেছো ইয়াং বয়সের? কেমন ধরনের ছিল? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, প্যান্টগুলো কেমন ছিল? প্যান্টগুলো কেমন ছিল? ঢোলা ঢালা টাইপের। আচ্ছা, আর শার্ট? আচ্ছা, শার্টের বিষয়ে আমি গেলাম না। তাহলে প্যান্টগুলো ছিল হচ্ছে ঢেলা ঢোলার টাইপের, না? আচ্ছা, বসো। আমি কিসের ইঙ্গিত দিচ্ছি তোমরা বুঝছো? আমি আমার মায়ের ছবি দেখলাম যখন উনি স্কুলে পড়তেন। আমার মা খুব বেশি শিক্ষিত না, কিন্তু ছেলে পেলে মানুষ করার ব্যাপারে সে খুব সিরিয়াস। বাবাও সেরকম। মানে এই ক্ষেত্রে কোনো ছাড় নাই, কিন্তু খুব বেশি শিক্ষিত না। তো তার স্কুলে পড়া অবস্থায় তার বান্ধবীদের সাথে আমি ছবি দেখেছি।
সেই ছবিতে তাদের যে ড্রেসটা ছিল সেই ড্রেসটা ছিল হচ্ছে এই পর্যন্ত ড্রেস, এখানে একটু ঝুল দেওয়া, এখানে একটু ঝুল দেওয়া, মানে কি বলে ওটা, হ্যাঁ ওই যে কুচি জাতীয় আর কি, মানে এখানে কিছুটা ঝুলে পড়ে না, মানে ভ্যারাইটিস স্টাইল থাকে না মেয়েদের, ওগুলো তো আমি বুঝি না, সালোয়ার কাকে বলে আর কামিজ কাকে বলে আমি চিনিও না আজও। তো একটা ছিল, আর তাদের যে পায়জামাটা ছিল সেই পায়জামাটা ছিল হচ্ছে এত বড়। এটা বলছি আমার মায়ের আমলের কথা। আচ্ছা, সেই সময়কার বোরখাগুলো কেমন ছিল? সেই সময়কার বোরখাগুলো ছিল সাধারণ সাদামাটা। হ্যাঁ, তো যাক, বোরখার দিকে আমি না যাই। এই যে ড্রেসটা পরবর্তীতে তাদের জেনারেশনের পরে এসে কিন্তু তোমাদের এই ধরো নিগারের যে সিস্টেমটা, এই যে সিস্টেমটা, অর্থাৎ ওই ঢিলার পরিমাণটা কমে গেল, কিছুটা কমলো, এবং ড্রেসটা হলো লম্বা। তারপরে কিছুদিন এটা চললো, নিউ ফ্যাশন। এবার তারপরে কিছুদিন যেতে যেতে আবার নতুন ফ্যাশন চলে আসলো, সেটা হলো কি একেবারে টাইট ফিট, একেবারেই টাইট ফিট। এই কি বলে, এর নাম কি, চুড়িদার কি ওটা, মানে সালোয়ার না কামিজ? সালোয়ার। চুড়িদার মানে একেবারে টাইট, একেবারে এখান থেকে এই পর্যন্ত, মানে থাবা দিলেই ঠাস করে জ্বলিয়ে উঠবে। যাই হোক, এটা আসলো। আচ্ছা, ড্রেস আস্তে আস্তে কিন্তু লম্বা হয়ে গেল, তাই তো? আচ্ছা, তারপরে ওই চুসের পরে বর্তমান ঠিক না, আরও 2-1 বছর আগের ধরে একটা বিষয় ঘুরতেছে, সালোয়ার, তাই তো? সালোয়ার কেমন আমাদের সামনে আছে, এটা হয়তো এর পরে আর কিছুদিন পরে ওই যে আমার মায়ের যে পোশাকটা ছিল ওইটা চলে আসবে। আমাদের প্যান্টের ক্ষেত্রে সেম, ওই প্রথমে ছিল খুব বড়, তারপরে একটু ছোট হলো। বর্তমানে যে সমস্ত ইয়াং টিচার আছে তোমাদের একটু খেয়াল করে দেখবা তারা কি পড়ে। মোটিভেট হচ্ছে কিন্তু, ঠিক আছে, মোটিভেট হচ্ছে, সব কিছু চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হয়ে ওইটা যখন আবার কিছুদিন পড়বে, পড়ার পরে দেখা যাচ্ছে আমার মতন এটা চলে আসবে। আমার কিন্তু চেঞ্জ হয় নাই জীবনে কোনো দিন, আমি আজীবনে এই। তো পাঞ্জাবি আমার জীবনেও পছন্দ না, যদিও আমি মাদ্রাসায় পড়তাম। আমি কিন্তু মাদ্রাসা থেকে দাখিল পাস। তো পাঞ্জাবি আমার জীবনেও পছন্দ না। তো মাদ্রাসায় একদিন মনে আছে যে পড়ে গেছিলাম কি বলে, এসব আমার মনে থাকে না, কি বলে, ফতুয়া, আমার বের করে দিল, বাড়ি চলে আসলাম। মানে ওটা দেখতে তো পাঞ্জাবির মতন, কিন্তু হুজুর ধরে ফেলাইছে, বাড়ি পাঠাই দিল, চলে আসলাম। তো ওই পাঞ্জাবিতে দেখো কত নতুনত্ব, জুব্বা, তার থেকে আরেকটু শর্ট,
এখন কিন্তু এই পর্যন্ত চলে এসছে, স্টাইল চেঞ্জ। এইবার তোমার কোশ্চেন বলো। বিশেষ করে স্তর অতিক্রম করে চরমে পৌঁছানোর পর আবার ধাবিত হয়ে ফিরে আসে আগের জায়গায়। ব্যাক করছে, একটা চরম পর্যায়ে পৌঁছায় গেল, মানে ওই টাইলসের পরে এবার যদি ইয়ে করতে হয় তাহলে ওই মানে কাপড় ফেলাই দিতে হবে। চরম পর্যায়ে পৌঁছে গেল না এটা? টাইলস সিস্টেম, টাইলস না টাইস বলে কি? টাইস, টাইস ওই স্কিন পায়জামা, তার মানে স্কিন পর্যন্ত যাই ঠেকে গেছে। এখন যদি ওর থেকে আরো চরমে যেতে হয় তাহলে কাপড়টুকু ফেলাই দিতে হবে। হ্যাঁ, তাও পরে আচ্ছা যাক, ওইটাকে আমরা চরম পর্যায়ে ধরলাম, তারপরে আর কোথায় ঢুকবে? তার মানে একেবারে সর্বশেষ পর্যায়ে পৌঁছাই যাচ্ছে, পৌঁছাই যে আবার ব্যাকে আসতেছে, এর ইঙ্গিত দেওয়া হয়েছে এখানে। আর কোনো কোশ্চেন? কোশ্চেন এক কেন্দ্রিক হলে কিন্তু হয় না। হ্যাঁ, আরে গোষ্ঠী বিবাহ, গোষ্ঠীর সাথে গোষ্ঠীর যে বিবাহ তাকে গোষ্ঠী বিবাহ বলে। এটা যদি গোষ্ঠী বিবাহ ওইভাবে বলা হয় তাহলে বলা যায় দলগত বিবাহ। তার মানে দল ধরে যে বিয়েটা হয়, তার মানে কয়েকজন মেয়ে আর কয়েকজন ছেলের যখন একসাথে বিয়ে হয় তখন তাকে বলা হয় গোষ্ঠী বিবাহ। এটা কিভাবে সম্ভব হয়? এই ধরনের বিবাহটা আমাদের সমাজে কম দেখা যায়, আবার দেখা যায়। বসো, এতিমখানা, পুরুষ এতিমখানা, সেখানে লালন করা হয় পুরুষ ওই ছেলেদেরকে, তাই না নাকি? আর মহিলা এতিমখানায় কাদেরকে পড়ানো হয়? মহিলাদের পড়ানো হয়। এতিমদের কে থাকে? বাপ মা তো কেউ থাকে না নাকি? হ্যাঁ হ্যাঁ, এতিম কাকে বলে? যাক, তাদের দেখভাল করার মতন কেউ যদি না থাকে তাহলে তাদেরকে বলা হচ্ছে এতিম। এখন এই এতিমখানার কিছু ছেলে বিয়ের উপযোগী হয়েছে, আর ওই এতিমখানার কিছু মেয়ে বিয়ের উপযোগী হয়েছে। এবার হুজুররা মিলে বললো যে তোমার এতিমখানার 5 জন হয়েছে, আমার এতিমখানার 5 জন হয়েছে। কে এতিমখানার থেকে কি ডেলি ডেলি প্রোগ্রাম করবে তোমার অনুষ্ঠানের? ওই একসাথে এই 5 জনকে লাইনে বসাই দেবে আর এই পাশে আর 5 জনকে লাইনে বসাই দেবে, দিয়ে যে বিবাহটা সেটা হচ্ছে গোষ্ঠীগত বিবাহ বা দলগত বিবাহ। দল, এক দল ধরে যখন বিয়ে হয়, এগুলো তো সিম্পল ব্যাপার। আর হ্যাঁ, আমি তো দলগত বিবাহ দেবো। কাল্পনিক বন্ধন বৈবাহিক বন্ধনে আবদ্ধ কিংবা রক্ত সম্পর্কিত বন্ধন নয়, বরং কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সাথে যখন স্বাভাবিকভাবে সম্পর্ক গড়ে তোলে তখন সেটাই কাল্পনিক বন্ধন। এ ধরনের বন্ধনের ক্ষেত্রে সাধারণত পূর্ব পরিচিত লক্ষ্য করা যায় না, যেমন চাচা কাকা, শ্যালক শালিকা ইত্যাদি কাল্পনিক উদাহরণ। স্যার, এটা তো রক্তের সম্পর্কিত, তাও আবার কাল্পনিক কি করে হলো? রক্তের বন্ধনটা বলা হয় হচ্ছে শুধুমাত্র বাবা মা সন্তান সন্ততি। শুধুমাত্র বাবা মা সন্তান সন্ততি। ওখানে উদাহরণ দিয়েছে কি? চাচা চাচি, শ্যালক শালিকা ইত্যাদি। চাচা চাচি, শ্যালক শালিকা। কি পড়ছো ওটা? কাল্পনিক বন্ধন। কাল্পনিক বন্ধন। আবার পড়ো, অ্যান্সারটা আবার পড়ো। বৈবাহিক বন্ধনে আবদ্ধ কিংবা রক্ত সম্পর্কিত বন্ধন নয়, বরং কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সাথে যখন স্বাভাবিকভাবে সম্পর্ক গড়ে তোলে তখন সেটাই কাল্পনিক বন্ধন। এ ধরনের বন্ধনের ক্ষেত্রে সাধারণত পূর্ব পরিচিত লক্ষ্য করা যায় না, যেমন চাচা কাকা, শ্যালক শালিকা ইত্যাদি কাল্পনিক উদাহরণ। এখানে পাড়া প্রতিবেশী কাকা কাকি এই শালক শালিকা এই, আর তাহলে
হ্যাঁ হ্যাঁ টিচার হয় না কাল্পনিক বন্ধন, এখানে রক্তের কোনো হতে পারে। কাল্পনিক বন্ধন হচ্ছে কি কল্পনা প্রসূত যে বন্ধনটা। তাহলে তো প্রথাগতের মধ্যে টিচার থাকে। প্রথাগতটা কি আছে বলো তো? এ ধরনের বন্ধনকে পাতানো আত্মীয়তার সম্পর্ক বলা যেতে পারে। হুম। উপরিউক্ত তিন ধরনের সম্পর্ক ব্যতীত পাড়া প্রতিবেশী, চেনা পরিচিত, হুম। নিজ ধর্ম বা আদর্শের ব্যক্তিদের সাথে যে সম্পর্ক গড়ে ওঠে সেটাই প্রথাগত বন্ধন। উদাহরণ? বাংলাদেশে প্রথাগত বন্ধন লক্ষ্য করা যায়, যেমন দোস্ত, মিতা, সখী, ধর্ম ভাই, বোন ইত্যাদি প্রথাগত। এগুলো হচ্ছে প্রথাগত বন্ধন। স্যার এখানে এই যে আদর্শের ব্যক্তিদের সাথে যে সম্পর্ক, তাহলে আদর্শ তো অনেক টিচার। হুম। তাহলে কাল্পনিক বন্ধনের ভিতরে টিচার থাকবে। এখন ওটা আনা যায়। কাল্পনিক বন্ধন যখন একটা নতুন প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে তখন তো টিচাররা অপরিচিত ছিল, সেখানে যে নতুন একটা বন্ধত্বের সৃষ্টি হচ্ছে। তাহলে কাল্পনিক বন্ধনটা হচ্ছে কি তোমার সে বিবাহের সাথেও জড়িত না, আবার রক্তের সাথেও জড়িত না, কিন্তু তাদের সাথে আমাদের এমন একটা সম্পর্ক হয় যেন তারা একেবারেই পরমাত্মীয়। উদাহরণস্বরূপ ও বললো হচ্ছে চাচা চাচি। বউ যখন আমার ঘরে আসলো তখন কিন্তু আমার যারা চাচা চাচি আছে তাদেরকে সে চাচা চাচি হিসাবে ডাকতেছে। আবার আমি যখন বিয়ে করছি, শ্বশুরবাড়িতে যাচ্ছি, তখন কিন্তু তার ভাই বোনকে শালাশালি বলছি, বা ওই এলাকার যারা মানে শালার বয়সের যারা আছে তাদেরকে গড়ে সব শালা, শালির বয়সী আছে যারা সব তো আমার শালি। ক্লিয়ার? তারপর লোকাচার, লোকরীতি। লোকের যে আচার সেটাই হচ্ছে লোকাচার, আর লোকের যে রীতিনীতি ওইটা হচ্ছে লোকরীতি। আচ্ছা দেখ, বাজে কয়টা দেখো তো আগে। হ্যাঁ 11:20 মানে টাইম শেষ, তাই তো? আচ্ছা তারপরেও বলি, লোকাচার লোকরীতি বইতে বের করো, জায়গা বের করো। লোকরীতি হচ্ছে লোকের যে রেওয়াজ, রীতিনীতি, রেওয়াজ যেটা, ওইটা হচ্ছে লোকরীতি। পড়ো। আমার সমস্যা হলো আমি তো আগের দিনও চশমা আনি নাই, আজকেও চশমা আনি নাই। আমি তো সঠিক পারফেক্ট অ্যান্সারে যেতে পারছি না, মানে অ্যাকশানে যেতে পারছি না। তারপর বলো বলো। যারা সংজ্ঞা দিচ্ছে তাদের জন্য। হ্যাঁ বলো। ম্যাকাইভার বলেন, ব্যবহার এবং আচরণের স্বীকৃত এবং গ্রহীত পন্থা পদ্ধতি হচ্ছে লোকাচার। হ্যাঁ। সামনার বলেন, লোকাচার সমাজে স্বাভাবিক প্রক্রিয়ার বা গতিধারার জন্মলাভ করে। প্রথম অংশটুকু পড়ো। ব্যবহার এবং আচরণের স্বীকৃত এবং গ্রহীত পন্থা পদ্ধতি হচ্ছে ব্যবহার এবং আচরণের স্বীকৃত পন্থা, সেটা হচ্ছে কি? লোকাচার। লোকাচার। স্বীকৃত পন্থা লোকাচার, যেটা স্বীকৃত আচার আচরণ, বুঝছো? এটা হচ্ছে লোকাচার। আর লোকরীতিতে কি আছে? ম্যাকাইভারের সংজ্ঞা, যখন লোকরীতি বা লোকাচারকে কেবল ব্যবহার বিধি না মেনে ব্যবহার নিয়ন্ত্রণ বলে মনে করা হয়, তখন তা হয় মোট বা অস্পালনীয় লোকরীতি। আবার বলো। যখন লোকরীতি বা লোকাচারকে কেবল ব্যবহার বিধি না মনে করে ব্যবহার নিয়ন্ত্রক বলে মনে করা হয়, তখন তাকে লোকরীতি বলে। ব্যবহারের নিয়ন্ত্রক মনে করা হয়, তার মানে ওই ব্যবহারটাকে সে নিয়ন্ত্রণ করতেছে। লোকরীতি, তাই তো? ব্যবহার যেটা করতেছে মানুষ, তার আচার আচরণটাকে, সেটা তো খারাপও হতে পারে, ভালোও হতে পারে। তাহলে নির্দিষ্ট নিয়ম কানুন মানে তুমি তো ইচ্ছা করলে যা খুশি তাই করতে পারো। কারোর সাথে প্রেম করতে পারো, কলেজে না এসে পার্কে যেয়ে বসে থাকতে পারো, কলেজে না এসে মার্কেটিং করতে পারো, পারো কি না? কিন্তু কেউ না কেউ তো তোমাকে একটু
দড়িটা ধরে রেখেছে, ঘুড়িটা কিন্তু ছেড়ে দেয় নাই। ঘুড়ির যে দড়ি ওটা কিন্তু ছেড়ে দেয় নাই, তাহলে ধরে রেখেছে কে? পরিবার। তাহলে সমাজ, তোমার আশপাশের কেউ যদি দেখে যে তুমি কলেজে না এসে যে মার্কেটিং করতেছো, লিপস্টিক কিনতেছো, এই রিপোর্টটা যাবে, যেতে পারে নাও যেতে পারে, তবে যাবে। গেলে কি হবে? তোমার উপর প্রেশার পড়বে না? তাহলে এই যে টাইট দেওয়ার যে ব্যবস্থাটা, ওইটা করে হচ্ছে লোকালিটি। তারপর যাক, আর হ্যাঁ আছে তো অনেক, তাই না? আর আসলে তো কোনো কোশ্চেন নাই কারোর, বুঝতে পারতেছি না শুধু নাজনীন, আর তো সবাই বুঝেছো। তো প্রশ্ন না থাকলে ক্লাসও জমে না, আর ক্লাসে কথা না বললে, হু হা না করলে ক্লাস কিন্তু জমে না। হ্যাঁ, তো যাই হোক, একটু উঠে আসো। দীর্ঘক্ষণ তো ক্লাস নিলাম, দেখো আমাকে দেখা যায় কিনা। আপনি আরো পেছনে যান। যাচ্ছে। তাহলে এবার ঠিক আছে। মূলত আজকে আমি তোমাদের সামনে যেটা আলোকপাত করলাম সেটা হচ্ছে প্রথম পত্রের 3টা চ্যাপ্টার। কোন কোন চ্যাপ্টার ছিল? প্রথম, চতুর্থ আর পঞ্চম, তাই তো? এই 3টা চ্যাপ্টারের প্রশ্নোত্তরের উপরে আজকের ক্লাসটা ছিল। তো কোশ্চেন তোমরা যদি বাড়িতে পড়াশোনা করো তাহলে কিন্তু কোশ্চেন করা সম্ভব, তা না হলে সম্ভব না, কারণ সবাই ফুলফিল থাকে না। ফুলফিল আনতে গেলে কিন্তু একটা আলোচনা প্রয়োজন, এবং সেই আলোচনায় এককেন্দ্রিক যদি হয়ে যায়, শুধু মাস্টার কেন্দ্রিক হয়ে যায়, যদি 1-2 জন স্টুডেন্ট কেন্দ্রিক হয়ে যায়, তাহলে সেই আলোচনা কিন্তু জমে না। ওটা জমাতে গেলে কিন্তু সার্বিক আলোচনা, একটা সুন্দর আলোচনা প্রয়োজন। তো তারপরেও যাই হোক, আমরা সামান্য যতটুকু পেরেছি সেটার তোমাদের যে প্রশ্ন ছিল, প্রশ্নগুলোর সমাধান করবার চেষ্টা করেছি। আগামীতে আর যে 2টা চ্যাপ্টার রয়েছে, সেই 2টা চ্যাপ্টার নাকি এই 3টা চ্যাপ্টারই তোমরা পড়বা বলো কালকে? হ্যাঁ, পরবর্তী, হ্যাঁ, এই 3টা চ্যাপ্টারই আবার থাকলো কালকে। তাহলে এই 3টা চ্যাপ্টারের উপর তোমরা পড়াশোনা করে আসবা। কোশ্চেন কিন্তু এককেন্দ্রিক হলে হবে না। তুমি শিখবা কিভাবে? তোমার যদি কোশ্চেনই না থাকে তাহলে তো শেখার কোনো লাইন নাই। তো যাক, আগামীকালও আমাদের আবারও এই 3টা চ্যাপ্টার থাকলো। তোমরা বাড়িতে গিয়ে এটা ভালোভাবে পড়বে এবং কোশ্চেনগুলো লিখে নিয়ে আসবে বা ইন্ডিকেট করে নিয়ে আসবে। আশা রাখি কালকে তোমাদের ক্লাসে আমি এই সমস্যাগুলোর সমাধান করবার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। লালটা টিক দাও।